নমস্কার, আমি ডক্টর উপল সেনগুপ্ত। আগের অন্যান্য অনেক ভিডিওর মতো আজকেও আপনাদের কাছে এসেছি কিডনির রোগ এবং কিডনির রোগ রিলেটেড অন্যান্য ইস্যু নিয়ে কিছু ডিসকাশন করার জন্য। আজকে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হিমোগ্লোবিন বাড়ানোর ওষুধ ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টসের, যারা ডায়ালিসিস নিচ্ছেন বা যারা ডায়ালিসিস নিচ্ছেন না। আমরা সবাই জানি যে ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো স্টেজ আছে। তিনটে ইনিশিয়াল স্টেজ 1, 2 এবং 3, 3A 3B ভাগ করা যায়, এবং অ্যাডভান্স কিডনি ডিজিজ মানে স্টেজ 4 আর স্টেজ 5। স্টেজ 5এতে গিয়ে আমরা ডায়ালিসিসের প্ল্যান করি। তো হিমোগ্লোবিন কিন্তু খুব আর্লি স্টেজ থেকে কম থাকতে আরম্ভ করে। ইভেন স্টেজ 1-এর শেষ দিক, স্টেজ 2 থেকেই হিমোগ্লোবিন কম থাকতে আরম্ভ করে। অনেক ক্ষেত্রে লো হিমোগ্লোবিন এটার ইনভেস্টিগেট করতে করতে ধরা পড়ে যে কিডনির রোগ আছে। তো কিডনির রোগের যে হিমোগ্লোবিনের যে কম বা রক্তাল্পতা, সেটা চিকিৎসা করার জন্য হিমোগ্লোবিন বাড়ানোর সাধারণ যে ওষুধ, যেমন আয়রন থেরাপি, যেমন মাল্টিভিটামিনস, ভিটামিন B12, ফোলিক অ্যাসিড, নিউট্রিশন, এগুলো ছাড়াও স্পেসিফিক কিছু ওষুধ আছে। প্রথম যে বলে রাখি, যারা কিডনির রোগের চিকিৎসা করছেন অনেক দিন ধরে, দীর্ঘদিন সুস্থ আছেন, তারা এরিথ্রোপোয়েটিন এই ইঞ্জেকশনটার সঙ্গে খুব পরিচিত। এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন হিমোগ্লোবিন বাড়ানোর একটি ওষুধ। এরিথ্রোপোয়েটিন একটি হরমোন, একটি পেপটাইড হরমোন, শরীরের মধ্যেই থাকে। এরিথ্রোপোয়েটিন কিডনির মধ্যে থেকেই সিক্রেটেড হয়। যখন কিডনির রোগ হয় তখন এরিথ্রোপোয়েটিন হরমোনটা কিন্তু রক্তে কমে যায়। সেই ঘাটতির জন্য ব্লাড কম তৈরি হয়, হিমোগ্লোবিন কম তৈরি হয়, রক্তাল্পতা ঘটে। তো এই এরিথ্রোপোয়েটিন বাইরে থেকে তৈরি করা এরিথ্রোপোয়েটিন শরীরে দেওয়া যায়, ইটস সেফ। এরিথ্রোপোয়েটিনের বিভিন্ন রকম কনজিনেস আছে, যে শর্ট অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন, একটু মাঝারি অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন বা লম্বা এরিথ্রোপোয়েটিন, তাদের বিভিন্ন নাম। এরিথ্রোপোয়েটিন ব্যবহার করে হিমোগ্লোবিন যে বাড়ে তার কতগুলো প্রিরিকুইজিট আছে। মানে আপনার আয়রন ডেফিসিয়েন্সি থাকলে এরিথ্রোপোয়েটিন ব্যবহার করলেও হবে না, ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে এরিথ্রোপোয়েটিন ব্যবহার করলেও হিমোগ্লোবিন বাড়বে না। তাহলে ডাক্তারবাবু যিনি আছেন আপনাকে চিকিৎসা করছেন, সেটা নেফ্রোলজিস্ট হোক বা আপনার জেনারেল ফিজিশিয়ানই অনেক সময় এরিথ্রোপোয়েটিন দিয়ে দেন। এরিথ্রোপোয়েটিনটার শুধু ডোজ বাড়িয়ে গেলাম, অথচ আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রয়েছে, সেগুলো কারেক্ট করলাম না, তাহলে হিমোগ্লোবিন বাড়বে না, পয়সার খরচই হবে শুধু। এরিথ্রোপোয়েটিনের ডোজটাও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা দেখি যে পরিমাণ এরিথ্রোপোয়েটিন দরকার তার থেকে অনেক কম ডোজে দেওয়া হচ্ছে, সেই এরিথ্রোপোয়েটিনেও খুব একটা কাজ হয় না। সাধারণভাবে এরিথ্রোপোয়েটিন আমরা দেখি যে মানুষের ডায়ালিসিস হয়নি তার সপ্তাহে 6,000 থেকে 10,000 ইন্টারন্যাশনাল ইউনিটস পার উইক ব্যবহার করতে হয়। কখনো কখনো আমরা 10,000 থেকে 20,000ও চলে যাই যারা ডায়ালিসিস নিচ্ছেন, যাদের হিমোগ্লোবিন কম বাড়ে। এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, যারা অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, মানে ক্রিয়েটিনিন অনেকটা বেশি, স্টেজ 4, স্টেজ 5, ক্রিয়েটিনিন 4.5-5-এর বেশি, আরও বেশি, সেক্ষেত্রে আমরা দেখি যে রক্তাল্পতাটা এরিথ্রোপোয়েটিন দেওয়া সত্ত্বেও বাড়ছে না। এটা ইউরিমিয়ার জন্য। যতক্ষণ না পর্যন্ত ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইউরিমিক মিলিউ যেটা রয়েছে শরীরের মধ্যে, যে ইউরিমিক পরিবেশটা তৈরি হয়েছে কিডনি খারাপের জন্য, সেটাকে আমরা কমপ্লিটলি কারেক্ট করে ফেলছি উইথ ডায়ালিসিস, ডিফারেন্ট টাইপস অফ ডায়ালিসিস, ততদিন পর্যন্ত কিন্তু এরিথ্রোপোয়েটিন ঠিকমতো কাজ নাও করতে পারে। তখন অনেক পেশেন্ট আমার কাছে আসেন যে ডাক্তারবাবু আমরা তো 10,000 ইঞ্জেকশন নিচ্ছি পার উইকে, আয়রনও নিচ্ছি, মাল্টিভিটামিনও নিচ্ছি, অথচ ক্রিয়েটিনিন হিমোগ্লোবিনটা বাড়ছে না। তো তার 1 নম্বর উত্তর হচ্ছে যে আপনার হিমোগ্লোবিন না বাড়ার কারণ হচ্ছে ওষুধগুলো যে পরিষ্কারভাবে কাজ করছে না, তার কারণ আপনার ক্রিয়েটিনিন ইজ ভেরি হাই। ডায়ালিসিস শুরু করতে হবে, ক্রিয়েটিনিনটাকে কমাতে হবে, ইউরিয়া কমাতে হবে, দেখবেন এরিথ্রোপোয়েটিন ওই একই ডোজে কাজ করা আরম্ভ করেছে। একটু লঙ্গার অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন, যখন এরিথ্রোপোয়েটিন দিয়ে হিমোগ্লোবিনটা একটু বেড়ে গেল, তো আমাদের টার্গেট হিমোগ্লোবিন কত? ডায়ালিসিস পেশেন্টদের জন্য সাধারণত টার্গেট হিমোগ্লোবিন 12-12-র বেশি আমরা খুব একটা উঠি না। তার নানা রকম কমপ্লিকেশন আছে। বেশি হিমোগ্লোবিন বাড়লেও রক্ত ঘন হয়ে যায়, তখন হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা থাকে, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে। এরিথ্রোপোয়েটিন দিয়ে সপ্তাহে যেটা দেওয়া হলো, যে এরিথ্রোপোয়েটিনটা দিয়ে আমাদের হিমোগ্লোবিনটা বেড়ে ধরুন 10, 10.5, 11 হয়ে গেল, তখন কি আমরা একই ডোজে দিতে থাকবো? দুটো উপায় আছে। একটা হচ্ছে এরিথ্রোপোয়েটিনের ডোজ কম করা, 10,000টাকে 6,000 করে দেওয়া বা 4,000 ডোজ করে দেওয়া, অথবা এমন একটা ইঞ্জেকশন ইউজ করা যেটা একটু লং অ্যাক্টিং। এরিথ্রোপোয়েটিনের একটু লং অ্যাক্টিং ব্রাদারের নাম হচ্ছে ডার্বিপোয়েটিন। তো ডার্বিপোয়েটিন একটু লঙ্গার ইন্টারভেলে ব্যবহার করা যায়,
যখন হিমোগ্লোবিন অলরেডি বেড়ে গেছে সেটাকে মেনটেন করার জন্য আমরা 15 দিনে একটা ডার্বিপোয়েটিন ইঞ্জেকশন কিন্তু ইউজ করতে পারি। এটা ডায়ালিসিস যারা নিচ্ছেন, ডায়ালিসিস যারা নিচ্ছেন না, বোথ গ্রুপের পেশেন্টরা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা খুব সেফ, কনভেনিয়েন্ট, 15 দিনে একবার ব্যবহার করা যায়। এর উপরে দেখা গেল যে কেউ 15 দিনে একবার ইঞ্জেকশনও পছন্দ করছেন না, যার হিমোগ্লোবিনটা মোটামুটি আমরা 11-12 এই রেঞ্জে ব্যবহার করছি, আবার কিছু ইঞ্জেকশন না দিলে সেটা ড্রপ করে 10, 8.5, 9 হয়ে যাচ্ছে, তখন আমরা পেগিলেটেড এরিথ্রোপোয়েটিন নট ভেরি লং অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন ব্যবহার করতে পারি। মার্কেটে এরকম সারা ইন্টারন্যাশনাল মার্কেটে এরকম বেশ কিছু এরিথ্রোপোয়েটিনস অ্যাভেলেবেল, যেগুলোকে লং অ্যাক্টিং, আলট্রা লং অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন বা সেরা বলে। সেরা ডাক্তারি ভাষায়, পরিভাষায় কথা নাম হচ্ছে সেরা। তো এরকম সেরা ওষুধ লঙ্গার অ্যাক্টিং পেগিলেটেড এরিথ্রোপোয়েটিন মাসে একটা করে ইঞ্জেকশন ব্যবহার করে হিমোগ্লোবিনকে মেনটেন করা যায়। তবে এর মধ্যে একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে যে লঙ্গার অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিনের যেমন সুবিধা হচ্ছে মাসে একটা ইঞ্জেকশন দিতে হচ্ছে বা 1.5 মাসে একটা ইঞ্জেকশন দিতে হচ্ছে, তার একটা ড্রব্যাক হচ্ছে এর দাম সাধারণ এরিথ্রোপোয়েটিনের থেকে কিছুটা বেশি। তবুও যদি বারবার ইঞ্জেকশনের ইনকনভেনিয়েন্সটা অ্যাভয়েড করতে হয় তাহলে কিন্তু এরিথ্রোপোয়েটিন, লং অ্যাক্টিং এরিথ্রোপোয়েটিন বা সেরা ইউজ করা যেতে পারে। ডায়ালিসিস পেশেন্টদের জন্য আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় আপনাদের এরিথ্রোপোয়েটিন দেওয়া সত্ত্বেও, ঠিক ডোজে এরিথ্রোপোয়েটিন দেওয়া সত্ত্বেও হিমোগ্লোবিন বাড়ে না। অনেক সময় কিন্তু আমরা যেটা বারবার দেখি যে এরিথ্রোপোয়েটিনটা চামড়ার নিচে না লাগিয়ে, সাবকিউটনেস না লাগিয়ে ফিস্চুলাতে বা ভেনে ইন্ট্রাভেনাস এরিথ্রোপোয়েটিন দেওয়া যায় ডায়ালিসিসের শেষ হলে। সেক্ষেত্রে অনেক সময় রেসপন্সটা বেটার হয়। স্পেশালি যারা ফুলে আছেন, যাদের শরীরে ইডিমা আছে বা যাদের স্কিন ডিজিজ আছে বা স্কিনটা ভীষণ থিক হয়ে গেছে ফর সাম রিজন, তাদের কিন্তু এরিথ্রোপোয়েটিন সাবকিউটেনিয়াস বা চামড়ার তলায় দিলে খুব একটা কাজ হয় না, অ্যাবজর্পশন হয় না। হিমোগ্লোবিন বাড়ানোর কি কোনো ওষুধ আছে? হ্যাঁ, হিমোগ্লোবিন বাড়ানোর ওষুধ আছে। সেই ওষুধের নাম হচ্ছে ডেসিডুস্ট্যাট বা রক্সাডুস্ট্যাট। এই ধরনের ওষুধগুলো কিন্তু হিমোগ্লোবিন বাড়াতে ইকুয়ালি এফেক্টিভ, অলমোস্ট এরিথ্রোপোয়েটিনের মতোই। সপ্তাহে 3 বার খেতে হয়। সপ্তাহে 3 বার খেলে হিমোগ্লোবিন বেড়ে যাওয়া বা মেনটেন করার ক্যাপাসিটি এর কিন্তু ওষুধের এরিথ্রোপোয়েটিনের মতোই। ফলে যারা অনেকেই ইঞ্জেকশন অ্যাভয়েড করতে চান, ইঞ্জেকশন নিতে খুব একটা পছন্দ করেন না, যাদের ডায়ালিসিস হচ্ছে না, যাদের ডায়ালিসিস সেন্টারে গিয়ে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন নেওয়ার মতো সুযোগ নেই, বাড়িতেই নিতে হবে, ফ্রিজে রাখতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর ওষুধ প্রয়োগ করলে অনেক সময় পেশেন্টের কমপ্লায়েন্স বাড়ে। অনেক সময় পেশেন্ট এরিথ্রোপোয়েটিন নিতে চান না, বন্ধ করে দেন, ডাক্তারের অ্যাডভাইস ছাড়া বন্ধ করে দেন, যে হয় আমার ইঞ্জেকশন দেওয়ার মতো মানুষ নেই, কেউ হেল্পিং হ্যান্ড নেই, অথবা আমার ইঞ্জেকশন দিতে ভয় লাগছে, ব্যথা লাগছে, যদিও অতটা ব্যথা লাগে না, স্টিল ইটস এ প্রবলেম। তাদের জন্য কিন্তু এই ডেসিডুস্ট্যাট জাতীয় ওষুধ খুব ইম্পর্টেন্টলি আপনার কমপ্লায়েন্সটাকে বাড়াতে পারে। সপ্তাহে 3 বার খালি পেটে খাওয়া ওষুধ, এর কার্যক্ষমতা মোটামুটি এরিথ্রোপোয়েটিনের মতোই। সুতরাং ডাক্তারবাবু যারা আছেন, নেফ্রোলজিস্ট, আপনারা যদি একান্ত এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন নিতে না চান তাহলে এই ওষুধের কথা আমরা ডিসকাস করতে পারি। এছাড়া আয়রন থেরাপি আছে, যেটা নিয়ে হিমোগ্লোবিন বাড়ানো যায়। আমি আয়রন থেরাপিটা নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত এ পর্যন্তই। হিমোগ্লোবিনের ইঞ্জেকশন ওষুধ সম্বন্ধে আরও কিছু জানা থাকলে ড্রপ বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।